কালের নিয়মের সঙ্গে সঙ্গে প্রত্যেককেই চলে যেতে হয় পৃথিবীর নিয়মে। মানুষ কখনো অমর হতে পারে না, কিন্তু জ্যোতিবাবু এ বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। বিকাশ ভবনে আন্দোলনের সীমারেখা যখন পার করছে সরকার, তার মনে হলো তার ফাঁকে জ্যোতিবাবুর কথা একবার বলে যায়। যে জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন এবং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার বুনিয়াদী স্তরে গঠন এবং প্রণালীর ক্ষেত্রে যে পশ্চিমবঙ্গের মান মর্যাদা সমৃদ্ধির ক্ষেত্রে তার ভূমিকা ছিল, সেই ভূমিকা কোনোভাবেই অস্বীকার করতে আজকের প্রজন্ম কি পারে না। জ্যোতি বসু এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বামফ্রন্ট যখন ক্ষমতা এসেছিল, এবং তিনি প্রথম দিকে হিন্দুস্তান পার্কে থাকতেন। পরবর্তীকালে তিনি এই ইন্দিরা ভবনে এসে তিনি থাকতেন। এই ইন্দিরা ভবন হচ্ছে বহু ঘটনার সাক্ষী। ব্লক ডি, সেক্টর 1, সল্ট লেক সিটি, কলকাতা 7,64,000। এটা এখন স্টেট গেস্ট হাউস তৈরি হয়েছে, যেখানে আমরা আমি বলছি, এখান থেকে জ্যোতিবাবুর গাড়ি প্রতিদিন সকাল 11টায় বেরিয়ে যেত মহাকরণের উদ্দেশ্যে। সাংবাদিকতা করার সুবাদে জ্যোতিবাবুকে মহাকরণে বিভিন্ন সময় পেয়েছি। ঠিক ঘড়ির কাঁটায় 1:30 হলে তিনি মহাকরণ থেকে বেরিয়ে এসে চলে আসতেন এখানে তিনি দুপুরের খাবার দাবার খেতে। তারপর তিনি আবার ঠিক 3টের পরে তিনি চলে যেতেন হচ্ছে মহাকরণে। ওখান থেকে বেরিয়ে আসতেন 5টার পরে তিনি বেরিয়ে আসতেন। মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর বিভিন্ন কর্মকাণ্ড আজকের প্রজন্ম না জানলেও যারা প্রবীণ, যারা মধ্যবয়স্ক, তারা জ্যোতিবাবু সম্পর্কে জানেন। পশ্চিমবঙ্গের যে শিল্পের যে উদ্ভাবনী শক্তির যে বিচরণ ক্ষেত্র, সে আপনি বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র বলুন, ব্যান্ডেল বলুন, আপনি ডিপিএল বলুন, আপনি ডিসিএল বলুন, হিন্দুস্তান হলদিয়া ফার্টিলাইজার বলুন, আপনি হলদিয়া বন্দর বলুন, জ্যোতিবাবু জ্যোতিবাবু জ্যোতিবাবু। ভারতবর্ষে যখন বিভিন্ন সময় রাজনৈতিক সংকট হয়েছে, তখন এই জ্যোতি বসুর কাছে ভারতবর্ষের আয়রন লেডি শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি বারবার সলা পরামর্শ নিতেন এই জ্যোতি বসুর কাছ থেকে। তিনি প্রয়াত হয়েছে ঠিক, জ্যোতিবাবু চলে গেছেন আমাদের ছেড়ে ঠিক, তার নশ্বর দেহ নেই ঠিক। জ্যোতিবাবুর মৃত্যু হয়েছে 2010-এর 17 জানুয়ারি। সেদিন ছিল শীতকাল, জাঁকিয়ে শীত পড়েছিল। এই সল্টলেকে তিনি একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন, এবং মৃত্যুর দিন সেই সংবাদ করার অভিজ্ঞতা আমার ছিল। গোটা শহর কার্যত লাল হয়ে গেছিল, পতাকায় ভরে গেছিল। এবং এখান থেকে শুরু করে যে হাসপাতালে ভর্তি হয়েছিল সেখান থেকে শুরু করে একদম মহাকরণ যেখানে তার কর্মজীবন, সেখান থেকে চলে যান হচ্ছে বিধানসভা, সেখান থেকে চলে যান হচ্ছে মোহরকুঞ্জ যেখানে গান স্যালুট, তারপর হচ্ছে SSKM-এ তার দেহ দান করা হয়। এটা হলো তার জ্যোতিবাবুর মৃত্যুর পরে ঘটনাগুলো। সোনিয়া গান্ধী এসেছিলেন, দেবেগৌড়া এসেছিলেন, শেখ হাসিনা এসেছিলেন, আমিও ছিলাম। আমার মতো ক্ষুদ্র সাংবাদিক তখন অন্য একটি সংবাদ মাধ্যমে ছিলাম, তখন আমি হাজির ছিলাম। সেদিনও ছিল গাছগাছালি, সেদিনও ছিল, আজও আছে গাছগাছালি। সেদিনও কাক পক্ষী কোকিল আওয়াজ হতো, এখন আওয়াজ হয়, কিন্তু এখন যে আওয়াজ হয় সেটা নিস্তব্ধ নিঃসঙ্গ পরিস্থিতি, যা জ্যোতিবাবুহীন। অর্থাৎ জ্যোতিহীন ইন্দিরা ভবন অত্যন্ত ভাবাবেগ, অত্যন্ত আবেগের বিষয়। বামপন্থীরা মনে করেন অন্তত জ্যোতি বসু তাদের কাছে সম্পদ। এ বাঙালি এখনো কুড়িয়ে খায় জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে না দেওয়ার পার্টির সিদ্ধান্তের ক্ষেত্রে। যখন 96 সাল, যখন ভারতবর্ষে উত্তাল পরিস্থিতি, যখন যুক্তফ্রন্টের পরিস্থিতি চলছে, তখন জ্যোতি বসুর ডাক পড়েছিল প্রধানমন্ত্রী হওয়া হিসাবে। জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হতে দেননি পার্টি তার নিয়মাবলীর মধ্য দিয়ে। যাক, সে দুঃখ বাঙালিকে আজও বয়ে বেড়াতে হয়। এই ভারতবর্ষে প্রণব মুখোপাধ্যায় যখন দায়িত্বে ছিলেন, বিভিন্ন সময় জ্যোতিবাবুর কাছে তিনি আসতেন। ভারতবর্ষে যখন প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী, তিনি আসতেন। বিশ্বনাথ প্রতাপ সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি আসতেন। আইকে গুজরাল আসতেন, চন্দ্রশেখর থেকে শুরু করে HD দেবেগৌড়া, এবং ডক্টর বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর সময় কিন্তু জ্যোতিবাবু তখন তিনি উজ্জ্বল জ্যোতিষ্কর দিকে তার বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে। আজকের বর্তমান প্রজন্মের যে মার্ক্সবাদ, যে মার্ক্স ফিলসফির কথা বলা হয়, তা জ্যোতি বসু বলতেন যে শ্রেণী সংগ্রাম গুরুত্বপূর্ণ, শ্রেণীকেই হচ্ছে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ মানুষ হচ্ছে গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ের ক্ষেত্রে, আন্দোলনের ক্ষেত্রে, বীজ বপনের ক্ষেত্রে। তাই জ্যোতিবাবু রিসার্চ সেন্টার তৈরি হচ্ছে ঠিক কথা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেন, জ্যোতি বসুর পরে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হন, তিনিও প্রয়াত হয়েছেন। তাই জ্যোতিহীন ইন্দিরা ভবনের প্রতিটি কোনায় কোনায় তার এখনো স্মৃতি রয়েছে। আমি সাংবাদিক হিসেবে আমার অনেক ভূমিকা, আমি অনেক কাজ করেছি, দেখেছি। তাই বিষণ্ণ মন বামপন্থীদের আজও হয়। আলিমুদ্দিনে বড় ছবি রয়েছে, কাট আউট রয়েছে। বিভিন্ন পার্টির সম্মেলনে জ্যোতিবাবুকে সামনে ছবি রাখা হয়, জ্যোতিবাবুকে নিয়ে অনেক বই লেখা হয়েছে। তাই আজকের যারা SFI DFI যুব সম্প্রদায় যারা রাজনীতি করেন, তারা অবশ্যই জ্যোতিবাবুর যে ভাবনা, জ্যোতিবাবুর যে দর্শন, জ্যোতিবাবুর যে ফিলোসফি, জ্যোতিবাবুর যে রাজনৈতিক যে চেতনা, সেগুলোকে সমৃদ্ধ করতে বিভিন্ন সময় সাহায্য করেছে।
তাই সামগ্রিকভাবে আজকের প্রজন্ম হয়তো জ্যোতিবাবু সম্পর্কে ব্যাখ্যা করতে গেলে অনেকটা আটলান্টিক মহাসাগরের মতো হয়ে যাবে। জ্যোতিবাবু হচ্ছে আটলান্টিক মহাসাগর, যে মহাসাগরে বাইনাকুলার যদি পড়ে যায় নাবিকের, যা খুঁজতে যা কষ্ট হবে, তেমনি জ্যোতিবাবুকে জানতে গেলে অন্তর্নিহিত মানে খুঁজতে হলে এক বিরাট বড় একটা গভীরতা, যার অতল সমুদ্রের মতো। জ্যোতিবাবু হচ্ছেন অবশ্যই বটবৃক্ষের, আমি কোনো রচনা বলছি না, ভাববেন না। আমি আমার চিত্রসাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি তারও কর্মজীবনের ইন্দিরা ভবনের সামনে দাঁড়িয়ে যখন ছবিটা করছে, তারও মধ্যে একটা অবশ্যই শিহরিত হচ্ছে, আমার তো হচ্ছেই হচ্ছে, আমি তো পেয়েছি ওকে। তাই জ্যোতিবাবু হচ্ছেন পাঁচ মাথার মোড়ের রাস্তা, জ্যোতিবাবু হচ্ছেন বটবৃক্ষ, যে বটবৃক্ষের তলায় বিভিন্ন কর্মী সমর্থকরা তারা কার্যত বিভিন্ন সময় বিভিন্ন উপদেশ নিয়েছেন। তাই এই গেট বন্ধ বন্ধ বন্ধ, আকাশে মেঘ হয়েছে, আকাশে মেঘের ঘনঘটা রয়েছে এবং হচ্ছে চারিদিকে গাছগাছালি, বারবার হচ্ছে গাছগাছালি রয়েছে, কিন্তু জ্যোতিহীন ইন্দিরা ভবন অত্যন্ত বড় বেমানান লাগে। আমি আগেই শুরুতেই বলছিলাম যে মানুষ মরণশীল, মানুষকে চলে যেতে হয় সময়ের কালের সঙ্গে সঙ্গে। তাই 92 বছর বয়সে আরামের ডেন্টাল কলেজের ডাক্তার দিব্যেন্দু বিশ্বাস বলেছিল, ট্রিটমেন্ট করেছিলেন যে 92 বছর বয়সে জ্যোতিবাবু আপেল চিবিয়ে খেয়েছিলেন আক্কেল দাঁত দিয়ে, যা তিনি তুলতে চাননি। রুট ক্যানাল সিস্টেমে ট্রিটমেন্ট হয়েছিল, মনে আছে আমার এই ঘটনাগুলো। জ্যোতিবাবু পাট পাট করে তিনি ধুতি পরতেন, ওপরে সুন্দর পাঞ্জাবি পরতেন, তার গটগট করে হেঁটে যাওয়া এবং বেটেঘাটে মানুষ, তার লন্ডনে তার বড় হওয়া, তিনি ব্যারিস্টার এবং তারপরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়, তখন তিনি অপোজিশন লিডার। বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে শ্রমজীবী আন্দোলন, বিভিন্ন মেহনতি মানুষের আন্দোলন এবং পশ্চিমবঙ্গের বুনিয়াদী স্তরে যে কথা যেগুলো বলা হচ্ছিল, সেই বলার সঙ্গে সঙ্গে এবং হচ্ছে ভূমি এবং জমি এবং কৃষক এবং হচ্ছে প্রান্তিক কৃষকদের আন্দোলনের যে মূল যে ধারা হরেকৃষ্ণ কঙার, সেখান থেকে বামপন্থীরা তারা নতুন করে ফরমেশন তৈরি করে। কার কথা বলবো? ইএস নাম্বরিপাত, বিটি রণদেবে, হরকিষেণ সিং সুরজিৎ আর হরেকৃষ্ণ কোঙার, সাইদুল্লাহ সাহেব, বিনয় চৌধুরী, বিনয় কোঙার, এরা হচ্ছে বিনয় কোঙার চৌধুরী তো জ্যোতিবাবুর মন্ত্রিসভার সদস্য ছিলেন। তাই আজকের প্রজন্মের নবপ্রজন্মের মধ্যে ঢেউ আসলেও, তুফান আসলেও, কিন্তু জ্যোতিবাবু না থাকাটা তাদের কাছে অবশ্যই একটা অভিভাবকহীন পরিস্থিতি তারা মনে করেন। তাই জ্যোতিবাবুর আদর্শ, জ্যোতিবাবুর বিচারধারা, জ্যোতিবাবুর ভাবনা তাদেরকে ভাবিত করে, উদ্বুদ্ধ করে, প্রাণের সঞ্চার দেয়, অঙ্কুরিত করে, ছোট ছোট গাছ থেকে বড় গাছে পরিণত হয়, যা জ্যোতিবাবু ছিলেন। জ্যোতিবাবুকে জ্যোতিবাবু বলতেন সবাই, জ্যোতিদাকেও বলতেন না, কারো ক্ষমতাই ছিল না। রাশভারী মানুষ, কিন্তু তিনি রসিক মানুষ ছিলেন। এই সামগ্রিক প্রেক্ষাপট কথা বলতে বলতে, আচ্ছা এই যে মেট্রো যে ঐন্দ্রিলা দেখাচ্ছে, এই মেট্রো জ্যোতিবাবুর পরিকল্পনা না হলো, যেটা শ্যামবাজার থেকে টালিগঞ্জের যে মেট্রো, এ রাজ্যের মুখ্যমন্ত্রী তখন জ্যোতিবাবু আর দেশের প্রধানমন্ত্রী আয়রন লেডি শ্রীমতী ইন্দিরা গান্ধীর উদ্যোগেই হচ্ছে মেট্রো তৈরি হয়েছিল। এখন গঙ্গার তলা দিয়ে মেট্রো যাচ্ছে ঠিক, কিন্তু ভাবনায় হচ্ছে জ্যোতিবাবু। আচ্ছা, বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র, বিভিন্ন শিল্প, বিভিন্ন কলকারখানা এবং কেন্দ্রের বিরুদ্ধে বারবার করে তিনি যে কথা বলতেন যে সমস্ত কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো বন্ধ হয়ে গেছে, সেগুলোকে খোলার বিষয়ে কেন্দ্রীয় সরকারের মনোভাব কী, তিনি বারবার করে কেন্দ্রীয় শিল্পনীতি বিরোধিতা করতেন, তীব্র প্রতিবাদ করতেন, আন্দোলন করতেন। মনে আছে আমাদের 92 সালে যখন বাবরি মসজিদ ধ্বংস হয়, যখন সারা ভারতবর্ষ যখন কার্য উত্তাল পরিস্থিতি, জ্যোতিবাবু দাঁড়িয়ে একাই মহাকরণ থেকে বলেছিলেন, মাথা ঘুরিয়ে দেবো, এখানে কোনো সাম্প্রদায়িক শক্তিকে তিনি কাজে লাগাতে শক্তি বৃদ্ধি করতে দেবেন না। দেয়নি, হয়নি। পশ্চিমবঙ্গ 92 বাবরি মসজিদে পরে কোনো ঘটনা ঘটেনি। তাই কালের নিয়মের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার আগেও তিনি এই বাড়িতে এসে জ্যোতিবাবুকে কিন্তু প্রণাম করে গেছেন। নেলসন ম্যান্ডেলা তার জ্যোতিবাবু অত্যন্ত কাছের বন্ধু ছিল, যিনি তার বর্ণ বৈষম্য আন্দোলনের ক্ষেত্রে যা 27 বছর জেল হয়েছে, তিনি পরবর্তীকালে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হন। আপনি ফিদেল কাস্ত্রোর কথা বলুন, কিউবার প্রেসিডেন্ট ছিলেন, জ্যোতিবাবুর ঘনিষ্ঠ ছিলেন। অর্থাৎ এই যে ভিয়েতনামের বলুন, সারা পৃথিবী জুড়ে মার্ক্সবাদ, লেনিনবাদ যে বিষয়, তাকে নতুন ফরমেশনে নিয়ে আসার জন্য যে বাষ্পায়িত হতো, বাষ্প যেভাবে উঠতো, মানে কেটলিতে গরম জল করলে যেমন ধোঁয়া ওঠে, তেমনি জ্যোতিবাবু হচ্ছে বাষ্প, তিনি জমে থাকেন। তার এখনও ভাবনা, আদর্শ, দর্শন, তার চিন্তা, চেতনা সমস্ত কিছু আকাশে মেঘের মতো, বাষ্পের মতো, বাষ্পটাকে শক্ত ভারী জমে আছে। তাই জ্যোতিবাবুকে নিয়ে আলোচনা যতই করবেন কমই হয়ে যাবে, পান্না একদম পুরো শেষ করা যাবে না। আমার মতো ক্ষুদ্র সাংবাদিক জ্যোতিবাবু সম্পর্কে
বলার ধৃষ্টতা অন্তত রাখছি, এটাই সব থেকে বড় ব্যাপার। এই হচ্ছে সেই ইন্দিরা ভবন, সেই গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি, শুধু স্মৃতিচারণ করতে এসেছি আর বলতে এসেছি জ্যোতিবাবুর সম্পর্কে কিছু কথা, যা সাংবাদিকতা জীবনে বিভিন্ন সময় তাকে পেয়েছি, তাকে তার হাঁটা দেখেছি, তার চলা দেখেছি, তার বাচনভঙ্গি দেখেছি, তার বক্তৃতা দেখেছি, কখনো ব্রিগেডের মাঠে দেখেছি, কখনো বর্ধমান দেখেছি, কখনো আসানসোল দেখেছি, কখনো রায়গঞ্জ দেখেছি। বিভিন্ন জায়গায় জ্যোতি বসু যখন বক্তৃতা রাখতেন একদম শুরু থেকে বলতেন বামপন্থীরাই হচ্ছে আসল ভিত, কমিউনিস্ট আন্দোলন হচ্ছে এমন একটা আন্দোলন যারা ভারতবর্ষকে নতুন করে স্বপ্ন দেখাতে পারে। এটাই হচ্ছে জ্যোতিবাবু, যা জ্যোতিবাবুর দর্শন আজ এখনো বহমান পরিস্থিতি গঙ্গা স্রোতের মতো। এখানেই শেষ করছি। অনেক বিস্তারিত, অনেক বড় বিষয় এবং পার্লামেন্ট ডেমোক্রেসির ভূমিকা, জ্যোতিবাবুর ভূমিকা, জ্যোতিবাবুর বক্তৃতা, বিধানসভায় বক্তৃতা, এগুলো সব স্মরণিকায় উপস্থাপন করা আছে, রাখা আছে, আর্কাইভে রাখা আছে। যদি কোনো গবেষণার ছাত্র, যদি পল সায়েন্সের যদি কোনো ছাত্রছাত্রীরা যদি জ্যোতিবাবু সম্পর্কে জানতে চান, বিধানসভাতে চলে যাবেন, আর্কাইভে পাওয়া যাবে তিনি কখন, কোন সময়, কোন পরিস্থিতিতে কী কী বক্তব্য রেখেছেন, যা বিরোধী থাকার সময়, সরকারে থাকার সময়। নমস্কার, আমি নয়ন রায় বিষণ্ণ মন নিয়ে বলছি, জ্যোতিবাবু নেই, জ্যোতিহীন ইন্দিরা ভবনের সামনে দাঁড়িয়ে এটুকু সংবাদ পরিবেশন করলাম। যদি ভালো লাগে আপনাদের তাহলে একটা লাইক করবেন, মতামত দেবেন। কারণ জ্যোতিবাবু হচ্ছেন অবশ্যই আইডল ম্যান, আয়রন ম্যান বলছি না, আইডল ম্যান, পলিটিক্যালি পার্লামেন্ট ডেমোক্রেসির যে ইম্পর্টেন্ট আইডল ম্যান প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। নমস্কার, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, আমি নয়ন রায়, ইন্দিরা ভবন, সল্টলেক।